সুপ্রভাত শিক্ষার্থীরা, তোমরা এর আগের ভিডিওয়ে জেনেছ ষোড়শ মহাজন পদের কথা। কিন্তু তোমরা কি জানো যে এই ষোড়শ মহাজন পদের মধ্যে মগধ কিভাবে একটা সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে তোলে? তাহলে শুরু করা যাক। মগধের উত্থানের পশ্চাতে বেশ কতগুলি কারণ ছিল। সেই কারণের প্রথম হচ্ছে ভৌগোলিক অনুকূলতা। মগধের রাজধানী ছিল প্রথমে রাজগৃহ, যেটি ছিল পাহাড়ের উপরে অবস্থিত, এবং পরবর্তীকালে তার রাজধানী হয় পাটলিপুত্র, যেটা গঙ্গা এবং সোন নদীর সংযোগস্থলে অবস্থিত। ফলে প্রথম থেকেই বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে মগধ মুক্ত ছিল। নাম্বার 2, শক্তিশালী রাজবংশ। মগধে বংশ পরম্পরায় শক্তিশালী রাজবংশ রাজত্ব করেছিল, যেমন হর্যঙ্ক বংশের বিম্বিসার অজাতশত্রু, শৈশুনাগ বংশের শিশুনাগ, নন্দ বংশের মহাপদ্মানন্দ, এবং পরবর্তীকালে তো মৌর্য শাসকরাও এখানে রাজত্ব করেছিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক সুবিধা। মগধ যেহেতু নদীর ধারে অবস্থিত ছিল, ফলে এই নদীপথে গঙ্গা, সোন, গণ্ডক প্রভৃতি নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্যে মগধ উন্নত ছিল। নাম্বার 4, দোয়াব অঞ্চলে অবস্থান। এই দোয়াব অঞ্চলে দুটো নদীর মধ্যবর্তী সঙ্গমস্থলে অবস্থিত হওয়ার দরুন এখানে প্রচুর কৃষিকার্য হতো, ফলে অর্থনৈতিক দিক দিয়ে মগধ সমৃদ্ধি লাভ করেছিল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এখানের বনজ সম্পদ। মগধে প্রচুর বন থাকার জন্য এখানে শক্ত কাঠের অভাব ছিল না। সেই শক্ত কাঠ থেকে রথ, জাহাজ, নৌকা প্রভৃতি যুদ্ধের প্রয়োজনে যেত। আবার এই বনেতেই পাওয়া যেত অশ্ব এবং হস্তি, সেটাও আবার যুদ্ধের প্রয়োজনে কাজে লাগতো। নেক্সট পয়েন্ট হচ্ছে খনিজ সম্পদ। মগধ খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল। লোহা, তামার খনি থাকায় তার অর্থনৈতিক অবস্থান বৃদ্ধি পায়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে এখানকার নমনীয় সমাজ ব্যবস্থা। আর্য ও অনার্য এই মিশ্র সংস্কৃতির প্রভাবে এখানে একটা নমনীয় সাম্রাজ্য গড়ে তুলেছিল। ফলে এই নমনীয় সাম্রাজ্য মগধের বিকাশে সহায়তা লাভ করেছিল। তাহলে আমরা কি কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম অর্থনৈতিক সমৃদ্ধি, শক্তিশালী রাজবংশ এবং ভৌগোলিক অনুকূলতা থাকলে সর্বভারতীয় সাম্রাজ্য গঠন করা সম্ভব।